আমাদের সবার প্রিয় লেখক, যার বই পড়ে আমরা বড় হয়েছি, যার বই পড়ার মাধ্যমে আমাদের সাহিত্য পাঠ শুরু হয়েছে এবং যার বই দেশের প্রতিটা বইয়ের দোকানে পাওয়া যায় এবং যার বই বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করছে এবং যার বই পাওয়ার জন্য প্রকাশকরা পাগল হয়ে যেত, সে হলো হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে নিয়ে অসাধারণ একটা বই, এই যাবৎকালে যতগুলো বই লেখা হয়েছে হুমায়ুন আহমেদকে নিয়ে, তার মধ্যে সবচেয়ে ভালো একটা বই কয়েকজন হুমায়ুন আহমেদ লিখেছেন। হুমায়ুন আহমেদের মেয়ে শিলার স্বামী আসিফ নজরুল, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। আবার উনি একজন সংবিধান বিশেষজ্ঞ, আবার রাজনীতি বিশ্লেষক। কোটা আন্দোলনের বিভিন্ন মুভমেন্ট নিয়ে ওনার বক্তব্য হয়তো আমরা মিডিয়াতে শুনেছি। তো হুমায়ুন আহমেদের সাথে কিভাবে ওনার সাক্ষাৎ হয়েছে, হুমায়ুন আহমেদের সাথে তার সম্পর্ক, তার দ্বন্দ্বমধুর সম্পর্ক, তারপর হুমায়ুন আহমেদের লেখালেখি জীবন, তার পারিবারিক জীবন, তার ছেলে মেয়ে, তার নাটক নির্মাণের পিছনের গল্প এবং তার নুহাস পল্লীর গল্পগুলো আমরা এখানে পাবো এই বইটাতে। এই বইটা যেহেতু লিখেছেন তার পরিবারেরই একজন, সেহেতু এই বইটা আমরা সহজে বিশ্বাস করতে পারবো এবং এই বইটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। তো এই বইটার সূচিপত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রথমেই রয়েছে যে অন্তরঙ্গ হুমায়ুন আহমেদ। তো এখানে আসিফ নজরুলের সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছিল সেটার কাহিনী বর্ণনা করেছেন। হ্যাঁ, তো বইমেলার সময় একবার হুমায়ুন আহমেদকে আসিফ নজরুল অপমান করেছিল। তারপর ওই দিন রাতে বাসায় গিয়ে হুমায়ুন আহমেদ অনেক কান্না করেছিল। ওই সময় আসিফ নজরুলের সাথে এখনো পরিচয় হয়নি, তবে হুমায়ুন আহমেদ একটা বই পড়েছিল, নিষিদ্ধ কয়েকজন। তো অপমান করেছিল কোনো একটা কারণে, অটোগ্রাফ দেয়, এই জন্য হুমায়ুন আহমেদকে অপমান করার পরে অনেক কান্না করেছে। তো এটা আপনারা বইটা পড়লে জানতে পারবেন যে কি অপমান করেছিল এবং কেনই কান্না করেছে হুমায়ুন আহমেদ। তো তাদের পরিচয় হওয়ার আগেই হুমায়ুন আহমেদকে অনেক কষ্ট দিয়েছিল আসিফ নজরুল। তারপর একটা সাক্ষাৎকার রয়েছে, সেটা নেওয়া হয়েছে 1994 সালে, গুলতেকিনের সংসারে হুমায়ুন। সাক্ষাৎকারে হুমায়ুন আহমেদের লেখালেখি কিংবা তার পরিবার নিয়ে প্রশ্ন করেছে বিচিত্রা, এবং সেখানে গুলতেকিন কিংবা তার পরিবার হুমায়ুন আহমেদের বই এবং তার প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেছিল। তো আমরা অনেকে অনেকে প্রশ্ন করি কিংবা অনেকে আমরা আমাদের প্রশ্ন কিংবা অনেকে আমরা বলি যে হুমায়ুন আহমেদের লেখার মধ্যে গভীরতা নেই, উনি ওনার উপন্যাসে আমাদের মানব জীবনের কিংবা মানব চরিত্রের অন্ধকার দিকগুলো তুলে ধরে না, শুধু সৌন্দর্যগুলো তুলে ধরে। তো অনেক অভিযোগ, তো সেই অভিযোগগুলো নিয়েই আসিফ নজরুল প্রশ্ন করেছিল। তারপর সেটার একটা যুক্তিযুক্ত উত্তর দিয়েছে। তো এখানে একবার প্রশ্ন করেছিল, তো আমি জাস্ট সাক্ষাৎকারটা পড়ছে। বিচিত্রা, কোনো কোনো সমালোচক বলেন হুমায়ুন আহমেদের লেখার গভীরতা নেই, আপনার তা মনে হয়েছে? বলতে কি হয়নি। গভীরতা আসলে কি? গভীরতা মানে কি কঠিন কঠিন কিছু কথা বলা, কঠিন করে বলা? আমি নিজের পক্ষপাতী নই, তবে হুমায়ুনের কিছু চরিত্র ডিপ রুটেড না, কিছু উপন্যাসে ডিটেলস থাকে না, এটা বলা যায়। অনেক সময় ও যেভাবে লিখতে চাই লিখতেও পারে না। হ্যাঁ, হুমায়ুন আহমেদের হয়তো কিছু চরিত্র ডিপ রুটেড না, কিছু উপন্যাস হয়তো ডিটেলস না, কিন্তু ওনার চরিত্রে গভীরতা নেই, এটা আসলে ভুল। ওনার উপন্যাসে গভীরতা নেই অনেকে প্রশ্ন করে, সেটা আসলে তাদের অজ্ঞতা। তারা হয়তো দুইটা বই পড়ে হুমায়ুন আহমেদকে বিচার করে। কিন্তু আপনি যদি আমার মতো হুমায়ুন আহমেদের প্রায় 100টা 90টা বই পড়তেন, তাহলে আপনি বুঝতে পারতেন হুমায়ুন আহমেদের অচিনপুর, ফেরা, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, নিঃসন্ন, ওমেগা পয়েন্ট, তারপর বাদশা নামদার, এই উপন্যাসগুলো তে যদি আপনি বলেন গভীরতা নেই, আগুনের পরশমণি, এগুলোতে যদি আপনি বলেন গভীরতা নেই, তাহলে আপনি বোকা, আপনি হুমায়ুন আহমেদকে এখন আবিষ্কার করতে পারেননি। তো আসলে উনি গভীরতা বলতেই কি আমরা বুঝি যে কঠিন কঠিন ভাষা, শব্দ প্রয়োগ, এটা না কিন্তু। কথা হচ্ছে, রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, সহজ কথা যায় না বলা সহজে। হ্যাঁ, তো এই সহজ কথাটাই সহজে বলতে হবে এবং কঠিন আমাদের কঠিন কাহিনীগুলো কিংবা জীবনের সংগ্রামগুলো আমাদের সহজ ভাষায় প্রকাশ করতে হবে, তখনই তো সেটা সবার কাছে পৌঁছে যাবে। তো এই জন্য হুমায়ুন আহমেদের লেখার যে গভীরতা নেই, এটা একটা অমূলক প্রশ্ন। হুমায়ুন আহমেদের লেখার গভীরতা অনেক বেশি এবং ওনার সেন্স অফ হিউমার অন্য কারো নেই। হ্যাঁ, তারপর আরেকটা প্রশ্ন করেছিল বিচিত্রা, হুমায়ুন আহমেদ তার লেখায় মানুষের অন্তর্গত সৌন্দর্যের সন্ধান করেন, কিন্তু অন্ধকার দিকটাকে তুলে ধরেন না, কিছুটা বাস্তবতা এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে তার, এটি লক্ষ্য করেছেন? উত্তরে শিলা গুলতেকিন বলেছে, উত্তরে, অন্ধকার দিকটা সেভাবে আনে না, কিন্তু একজন মানুষের মধ্যে তো আলো অন্ধকার দুটো দিকই আছে, আনলে দুটোই ভালোভাবে আনা উচিত। অন্ধকার দিকটা পুরোপুরি না আনতে পারলে সেটা এক ধরনের অক্ষমতা। তো অন্ধকার দিকটা আনা উচিত, গুলতেকিন বলেছে, এটা লেখকের অক্ষমতা যে অন্ধকার দিকটা তুলে ধরেনি। তবে হুমায়ুন আহমেদ তার বিভিন্ন আত্মজীবনীমূলক উপন্যাসে বলেছে যে সে মানুষের সৌন্দর্য গুলো আবিষ্কার করতে চায়, সে মানুষের অন্ধকার দিকটা আনতে চায় না। তো সেটাই ছিল তার একটা
ফিলোসফি, এজন্যই হয়তো সে অন্ধকার দিকগুলো তুলে আনেনি কিংবা পছন্দ করেনি। তারপর আমরা অনেকে দেখেছি কিংবা খেয়াল করেছি কিনা, হিমু চরিত্রের অনুপ্রেরণাটা ছিল তার বাবা, এবং হিমু চরিত্রে একটা বই আছে হিমুকে নিয়ে, যে হিমুর বাবার কথামালা। তো হিমু কিন্তু তার বাবাকে অনুসরণ করেছে, এবং হুমায়ুন আহমেদের অনেক অনেক গল্প উপন্যাসে আমরা দেখি যে বাবাদের অনেক প্রশংসা করা হয় মায়েদের তুলনায়। তো এটা কেন? এটা হচ্ছে হুমায়ুন আহমেদের বাবা তাকে অনেক পছন্দ করতেন, এবং হুমায়ুন আহমেদও বাবার অনেক ভক্ত ছিল, এই জন্য হয়তো হুমায়ুন আহমেদের উপন্যাসে বাবাটা অনেক ভালো হয়, এবং মায়েদের প্রসঙ্গ হয়তো খুব কম আসে এবং তারা একটু অন্যরকম হয়। হ্যাঁ, তো আবার একটা হুমায়ুন আহমেদের সেন্স অফ হিউমার কেমন ছিল, উনি কি করতো, উনি প্রকাশকদের বলতো যে তুমি যদি হলুদ পাঞ্জাবি পরে হিমু সেজে আমার কাছে আসতে পারো কিংবা আমাকে একটা কাজের মেয়ে জোগাড় করে দিতে পারো, তাহলে তোমাকে আমি আমার স্ক্রিপ্ট কিংবা আমার পাণ্ডুলিপি দিব। তারপর বিভিন্ন প্রকাশক কিংবা প্রযোজক পাঞ্জাবি পরে আসতো তার সামনে, কিংবা তাকে তার প্রয়োজন মিটিয়ে দিত, কাজের মেয়ে এনে দিত, তারপর উনি পাণ্ডুলিপি কিংবা স্ক্রিপ্ট দিত। মজার না? তারপর আমরা যদি সূচির দিকে আবার একটু তাকাই, আমরা এখানে দেখবো যে ডেডলাইন 21 সেপ্টেম্বর 1993, বাকেরের কি ফাঁসি হচ্ছে, তো কোথাও কেউ নেই নামে হুমায়ুন আহমেদের একটা উপন্যাস রয়েছে। তো সেইটা থেকে সেটার অবলম্বনে বিটিভিতে 1993 সালে প্রচার হয়েছিল এই নাটকটা। তো নাটকের লাস্ট আগের পর্বে যে বাকের ছিল চরিত্রে, সেই বাকের ফাঁসি হওয়ার প্রস্তুতি চলছে। তো সেটার প্রতিবাদে ঢাকার জনতা টিভি দর্শক তারা প্রতিবাদ শুরু করে যে কেন ফাঁসি হচ্ছে, আমরা ন্যায় বিচার চাই, লেখকের মোটিভ হওয়া উচিত যে ফাঁসি না দেয়া, ফাঁসি দিলে একজন ন্যায়ের বিরুদ্ধে লেখকের দাঁড়ানো হবে এবং লেখকের কমিটমেন্ট বজায় থাকবে না, সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য তার ফাঁসি দেওয়া উচিত। তো সেইখানে অনেকে মন্তব্য করেছে, অনেক সাংবাদিক তখন ইন্টারভিউ নিয়েছিল, তো সেখানে একজন মন্তব্য করেছে যেটা আমার অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মঞ্জুর কাদের টিপুর মতে বাকেরের ফাঁসির বিরুদ্ধে চিৎকার এক ধরনের হিপোক্রেসি, বিনা বিচারে এই সমাজে অহরহ লোক শাস্তি পাচ্ছে অথচ আমরা ভান করি এমন কিছু হচ্ছে না। বাকেরের ফাঁসির বিপক্ষে যারা, তারা চাচ্ছেন হুমায়ুন আহমেদও এই ভানটুকু করুক। তো আমাদের সমাজে অনেকে বিনা বিচারে ফাঁসি হয়, বিনা বিচারে অনেক কারাদণ্ড ভোগ করে। তো এইটা দৃষ্টান্ত দেওয়ার জন্য, দৃষ্টান্ত আমাদের সমাজের কাছে তুলে ধরার জন্য হুমায়ুন আহমেদ আমাদের জীবনের, আমাদের এই বিচার ব্যবস্থার যেই সবচেয়ে খারাপ দিকটা, বাস্তব দিকটা, সেটা তুলে ধরেছেন। তো এটাই উচিত ছিল। এবং কি একটা কাণ্ড, তাই না, যে একটা নাটক সেইটার জন্য সবাই আন্দোলন করেছে, একটা নাটকের চরিত্রের জন্য। তো নাটকের চরিত্রটা কিভাবে হুমায়ুন আহমেদ পেরেছেন যে সবার মনে আলোড়ন সৃষ্টি করতে। এবং আমি এখনো তো হুমায়ুন আহমেদের নাটক দেখি, ইউটিউবে গিয়ে মুভি দেখি হুমায়ুন আহমেদের, তো আপনারা হয়তো দেখেন। আমি সবগুলো নাটক এখনো শেষ করিনি, তবে শেষ করে ফেলবো, আপনারাও দেখতে পারেন। হুমায়ুন আহমেদের নাটক বর্তমানে নাটকগুলোর চেয়ে অনেক ভালো হয়। তারপর সূচিতে যদি আমরা আবার যাই, তাহলে এখানে আরেকটা যেটা ছিল, অভিযুক্ত হুমায়ুন আহমেদ, সাহিত্য বনাম আদালত। তো এখানে হুমায়ুন আহমেদের একটা উপন্যাস ছিল দরজার ওপাশে। তো ওইটার মধ্যে একটা প্রসঙ্গ ছিল, এটা হচ্ছে হিমু সিরিজের একটা বই, দরজার ওপাশে। তো ওইখানে হিমু তার মামার সাথে একটা কনভারসেশন হয়, সেখানে তার মামা জজদের বিরুদ্ধে আর কি একটা মন্তব্য করে যে ওরা তো ঘুষখোর, ওরা টাকা দিলে সব হয় এই দেশে। তো এইটার জন্য যেই বিচারকরা আঘাত পায়, বইটা পড়ি, তারপর মামলা করে হুমায়ুন আহমেদের নামে। তারপর নুহাশপল্লীর হুমায়ুন আহমেদ, তো নুহাশপল্লী তো আমরা সবাই চিনি, গাজীপুরে, আমি 2বার গিয়েছিলাম। তো নুহাশপল্লী তৈরির পিছনে গল্পটা বলেছেন এখানে। তো নুহাশপল্লী সে তৈরি করেছে এজন্যই যাতে তার নাটক, তার সিনেমাগুলো তৈরি করতে পারে। এবং আমরা জানি যে হুমায়ুন আহমেদের প্রথম মুভি আগুনের পরশমণি প্রায় 8টা জাতীয় পুরস্কার পেয়েছিল। তারপর শ্রাবণ, মেঘের দিন, আরো অনেক মুভি আমি প্রায় সবগুলোই দেখেছি। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছে, মারাত্মক সত্য কথা বলেছে, যে তার চলচ্চিত্রে যাওয়ার পিছনের গল্পটা বলেছেন যে লেখালেখি করার জন্য আমি বিশ্ববিদ্যালয় ছাড়িনি, বিশ্ববিদ্যালয়ে থেকে এটি করা যেত, আমি এটা ছেড়েছি ছবির জন্য, নাটকের জন্য। খুব কম লোকই এটা পারবে। হুমায়ুন আহমেদ কিন্তু, অনেকে বলে যে লেখালেখির জন্য তার বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়েছে, এটা আসলে ভুল। হুমায়ুন আহমেদ মুভি, তারপর চলচ্চিত্র, নাটক তৈরি করার জন্য তার চাকরি কিংবা শিক্ষকতা ছেড়ে দিয়েছিল। তারপর উনি বলেছেন যে আমি যদি আলটিমেটলি ফিল্মে কিছু করতে পারি তাহলে সেটাই আমার বড় অ্যাচিভমেন্ট, আর যদি না পারি, আমি যে আমার শখের পিছনে সমস্ত জীবন ব্যয় করতে পেরেছি এটাই হবে আমার
জন্য অনেক বড় কিছু। যদিও অবশেষে হুমায়ুন আহমেদ এর ইচ্ছা ছিল সত্যজিতের চেয়ে অনেক ভালো মুভি তৈরি করা, অনেক বড় বিশ্বের সবচেয়ে সেরা সেরা ডিরেক্টরদের মতো মুভি তৈরি করতে, অ্যাংরি বার্ডের মতো মুভি তৈরি করতে, যদিও উনি পারেনি। এই যে এটা হয়তো ওনার অর্থনৈতিক স্বল্পতার জন্য উনি এটা পারেনি। তারপর যদি আমরা সূচির দিকে তাকাই দেখতে পাবো যে এখানে আরেকটা আছে অবিশ্বাস্য হুমায়ুন আহমেদ। তো এখানে হুমায়ুন আহমেদের বিভিন্ন অবিশ্বাস্য কাহিনী, তার যে চরিত্র, সে যে বিভিন্ন কুদ্দুস বয়াতির মতো বিভিন্ন মানুষকে সবার সামনে প্রকাশ করেছে এবং অনেক সে এবং রহস্যের পিছনে ছুটতো গ্রামে গ্রামে। তার নাটকগুলো যদি দেখেন আপনি দেখবেন যে গ্রামে বিভিন্ন রহস্যময় চরিত্রগুলো এখানে ফুটিয়ে তুলেছে এবং গ্রামের চেয়ারম্যান অনেকদের দুর্নীতি সেটাও তুলে ধরেছে। তারপর একটা সাক্ষাৎকার আছে যেটা নিয়েছিল আলতাফ শাহনেওয়াজ, বাবার বইয়ের মধ্যে একটা মায়া আছে শিলা আহমেদকে নিয়ে। তো এখানে আলতাফ শাহনেওয়াজ প্রশ্ন করেছিল যে হুমায়ুন আহমেদ লেখালেখির সময় কি করতেন। তো উনি লেখালেখির সময় অনেক সিগারেট খেতেন, উনি শান্ত পরিবেশে লিখতে পারতেন না, উনার কোলাহলময় পরিবেশ লাগতো। হ্যাঁ, তো আবার উনি লেখার সময় বই পড়তে দিতেন, শিলা পড়তো, তারপর ওনার যে গুলতেকিন সে পড়তো। এবং সাপ্তাহিক বিচিত্রা যখন তার পরিবারের সবাইকে প্রশ্ন করে যে শিলা, তারপর বিপাশা, তারপর নৌবা গুলতেকিনকে প্রশ্ন করে যে তোমরা কি হুমায়ুন আহমেদের বই পড়ো কিনা, তারপর যখন প্রশ্ন করেছে তখন শিলা উত্তরে বলেছে যে আমি হুমায়ুন আহমেদ ছাড়া আর কারো বই পড়ি না। তারপর নুবা বলেছে যে আমি হুমায়ুন আহমেদের বই পড়ি এবং হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি এই বইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং নীল অপরাজিতা আমার বৃষ্টি লেগেছে। তারপর যখন বিপাশাকে প্রশ্ন করে তুমি কি হুমায়ুন আহমেদ তোমার বাবার বই পড়ো না, বলে যে না আমি বাবার বই এখন আর পড়ি না, কারণ বাবা ছোটদের জন্য আর বই লিখে না, বড়দের জন্য বই লিখে, এজন্য আমি বই পড়ি না। সে একটা আছে প্রবন্ধ আছে, এটা হচ্ছে কচ্ছপের গল্প হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন আহমেদ এখানে তার আসিফ নজরুল নিয়ে তার যেই কিভাবে দেখা হয়েছে, কিভাবে পরিচয়, আসিফ নজরুল নিয়ে বিভিন্ন ঘটনা এখানে বলেছেন। তো এখানে একটা মজার কাহিনী হচ্ছে হুমায়ুন আহমেদ একবার একটা ইন্টারভিউ দিয়েছিল, তারপর সেটা বই আকারে প্রকাশ পায়। সেই বইটার নাম ছিল গড়ে বাইরে হুমায়ুন আহমেদ। তো সেখানে যখন সেই যে ইন্টারভিউ নিয়েছিল সে যখন প্রশ্ন করে যে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস নিয়ে কোনো বই নেই, আপনি কোনো লিখছেন না, তো হুমায়ুন আহমেদ তখন কোনো জবাব দেয়নি, কিংবা এ নিয়ে যে একটা বই আছে আসিফ নজরুল নিষিদ্ধ কয়েকজন, যেটা উনি পড়েছিলেন, সেই বইয়ের নামটা উনি বলেননি। তো এই জন্য অনেক রাগ করেছে আসিফ নজরুল, বলেছে হুমায়ুন আহমেদ হিপোক্রেট, ওনার মধ্যে হিপোক্রেসি আছে, উনি জানে যে আমার একটা বই আছে, বইটা উনি পড়েছে, বইটা নিয়ে উনি কলাম লিখেছে, তো বইটা নিয়ে ওই ইন্টারভিউতে কিছু বলেনি। তারপর হুমায়ুন আহমেদ বলে দেখো তুমি লেখালেখি শুরু করেছো 2-3 বছর হয়েছে, অথচ তোমার কে নিয়ে আমি নবনী বইটা তোমাকে উৎসর্গ করেছি, অথচ আমাকে কেউ উৎসর্গ করেনি। আমাকে তখনই উৎসর্গ করেছে সৈয়দ শামসুল হকের মতো লেখকরা যখন আমি তাদের উৎসর্গ করেছি। তো দেখো আমি তোমাকে বই উৎসর্গ করেছি। নবনী বইটা আমরা হয়তো জানি প্রেমের উপন্যাস, আমরা হয়তো অনেকে পড়েছি, অনেক জনপ্রিয় একটা প্রেমের উপন্যাস। সেই উপন্যাসটা হুমায়ুন আহমেদ আসিফ নজরুলকে উৎসর্গ করেছিল। তো কয়েকজন হুমায়ুন আহমেদ এই বইটা আপনারা পড়তে পারেন, যেহেতু আসিফ নজরুল হুমায়ুন আহমেদের পরিবারেরই একজন, সেহেতু এই বইটা পড়ে আপনি হুমায়ুন আহমেদ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। এই বইটা হুমায়ুন আহমেদকে জানতে চাইলে, যারা হুমায়ুন আহমেদের বই পড়েছেন, বই পড়তে চান, তারা কয়েকজন হুমায়ুন আহমেদ এই বইটা পড়তে পারেন। বইটা লেখক আসিফ নজরুল এবং বইটা প্রকাশনী হচ্ছে বাতিগড়। বাতিগড় থেকে আপনারা বইটা কিনতে পারবেন সহজেই। তো আশা করি বইটা আপনারা পড়তে পারেন যদি বইটা পড়ার প্রতি আগ্রহ থাকে আপনাদের। হ্যাপি ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও। ভালো থাকবেন সবাই।